প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এই মাঝরাত্রির চৌকোনো বাক্সে আমাকে যারা দেখছেন। আজকে যখন আমি বসছি আড্ডায়, ঠিক তখন আসলে বিশ্ব মানচিত্রে আরও আঁকাবাকি চলছে। আর কারণ হচ্ছে বিশ্ব মানচিত্রে আরও একটি নতুন দেশ কাতালোনিয়া নামে শুরু হলো, সুতরাং মানচিত্রটা একটু বদলাবে, গ্লোবটা বদলাবে। এবং ঢাকার যদি চালচিত্র বলা হয়, ঢাকায় সবাই ডুবের মুগ্ধতা নেবার জন্য বা কৌতূহলী দর্শক নিয়ে যে যার মতো করে স্ট্যাটাস দিচ্ছে সারাদিন। আরও নতুন নতুন কিছু ছবি আসছে, নতুন গল্প আসছে। ঠিক ওই সব গল্প নিয়ে, ওই অনুষঙ্গ নিয়ে আজকে আড্ডা দেব। আমার সাথে দুজন রয়েছেন, তাদেরকে পরিচয় করে দিতে হলে আমার নীরব থাকতে হবে, কারণ দুজনই নীরব। সো জাস্ট ক্যামেরাটা ঘোরালেই দেখতে পাবেন একজন নীরব খান এবং নীরব হোসেন, একজন দীর্ঘিকার নীরব খান এবং রসিকার নীরব হোসেন। একজন ডাবলি, একজন এ নাই। তোমাদের মধ্যে মানে ইনফ্যাক্ট ক্রস হয় না যে নীরব তোমার টাকা পাওনাদার টাকা বাদে সব হইছে। আচ্ছা, মানে টাকার লেনদেনটা হয় না আসলে। না যে কালকে ওকে ইনবক্স চলে গেল যে কালকে ওখানে দাঁড়ায় থাকবো 2 লাখ টাকা নিয়ে। টাকা ওইটা বললাম, টাকা বাদে অসংখ্য জিনিস হয়েছে। ওর ডেট আমার কাছে, আমার ডেট ওর কাছে। আমার মানে ও তো অনেক বড় স্টার, বেশিরভাগ ক্ষেত্রে আমি এই বিপদটা ফেস করি। নীরব ভাই আপনার কিন্তু শুট আছে, ভাই আমি তো না। ইকারের ঝামেলা আছে আর কি। যাক, নারী এটা অনেক হয় না, মানে যেটা হচ্ছে যে শিডিউলটা নিয়ে সবচেয়ে বেশি, আর মিডিয়া রিলেটেড যারা আমরা তারা মানে এটা বেশি ফেস করি। আরো প্যাচ হচ্ছে আমাদের দুজনের বাড়ি রাজবাড়িতে। বাহ, যাক, অফিশিয়ালি আমরা হ্যাপি অ্যানিভার্সারি থ্যাংক ইউ, শুভেচ্ছা জানাই যে ছেলেটি থ্যাংক ইউ, ঠিক 1 বছর আগে। থ্যাংক ইউ ভাই। যাই হোক, এই যে অনুভূতি, তোমার বোধহয় কত? আমার অনেক বছর। তুমি অভিজ্ঞ আছে। যাক, সব মিলিয়ে সংসার, হ্যাঁ 1.5 বছর সংসার জীবনে একটু 3 বছর। হ্যাঁ 3 বছর হতে যাচ্ছে। সিরিয়াসলি 3 বছর টাইমস ফ্লাই। সুতরাং অনেক কিছু উপদেশ নিতে পারো। যাক, ফাজলামি ফান আরো করবো, এইজন্য আমার দাঁড়িয়ে একটু করে এত বড়। হ্যাঁ কন্টিনিউশন। এনিওয়ে, কেমন চলছে এবং স্ট্যাটাস কি নতুন ছবির গল্প এবং স্ট্যাটাস দেখে দিব না, যেটা করতেছি ইদানিং, যেহেতু ছবি রিলিজ, শুধু ছবি আপলোড দিচ্ছি আর ছোট করে একটা ক্যাপশন লিখে দিচ্ছি। আচ্ছা 3 মার্চ বা বাংলায় 3 নভেম্বর। আচ্ছা, মানে মানে এখন নভেম্বর, সব অন্য সব 3 নভেম্বর। গাল গল্প বন্ধ। হ্যাঁ, মানে স্ট্যাটাসও ভুলে গেছে আর কি। যত ছবি আছে খালি ছবি আপলোড। আচ্ছা, যাক, এমনি এই সময় একটু নার্ভ কাঁপে না, মানে ছবি রিলিজের আগে? সেটা তো কাঁপেই। যেটা হচ্ছে কিছু ভালো মন্দ মিলে, যেটা হচ্ছে যদি মন্দর দিকটা বলি, সেটা হচ্ছে ছবিটা মানে অনেক আগে শেষ হয়েছে। আমাদের ছবিটা সেন্সর হয়ে গেছিল ফেব্রুয়ারির 9 তারিখে। আচ্ছা, বাট ছবিটা রিলিজ দেরিতে হচ্ছে। কিন্তু যেটা হয় যে এই যে মাঝখানে যে 1 বছরের যে টাইমিং, এই টাইমিংয়ে মানুষ অনেক ভালো ভালো জিনিস দেখে ফেলেছে। যেমন এই গ্লোবালাইজেশনের কারণে বা ইলেকট্রনিক্স বা আমরা ইন্টারনেটের মাধ্যমে আমরা কিন্তু এখন ছোট ছোট একদিনে অনেক চেঞ্জ করে ফেলছি। এই কারণে আমাদের যে ছবিটা আগে রিলিজ হলো, যেই দর্শকটা নতুনত্ব পেত, এটা হয়তো একটু কম পাবে, যেটা হচ্ছে 3 তারিখে রিলিজ হলো। এটা হচ্ছে আমি নেগেটিভ সাইডটা বললাম। আর পজিটিভ সাইডটা যেটা বলবো, যে অবশ্যই যারা হচ্ছে একদম ম্যাস পিপল, যারা হচ্ছে শুধু ঢাকা কেন্দ্রিক না বা বিভাগ কেন্দ্রিক না, যারা হচ্ছে একদম পুরো গ্রামগঞ্জ থেকে শুরু করে সবাই হলে গিয়ে ছবি দেখবে, এরকম একটা ছবি হচ্ছে গেম রিটার্নস। যাক, অবশ্যই মানে নিজের নায়কের মুখে যে পজিটিভ নেগেটিভ বলা কিন্তু প্রথম আমি শুনলাম। যে অনেক সাহসী, অসাধারণ ছবি আসছে এবং সম্পূর্ণ ভিন্নধর্মী গল্প। এরকম গল্প পরিবারের সবাই নিয়ে দেখার মতো একটি ছবি। এবং ওইটা কিন্তু কেউ বলে না, পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো, কিন্তু প্রত্যেক আলাদা রুমে, সেটা কিন্তু কেউ বলে না। এটা আরেকটা ব্যাপার আছে। আরেকটা ব্যাপার বলে যে প্রথম দিকে যখন ইন্টারভিউ হয়, বলে যে এই যে ছবিটি করছি, আমার আসলে খুবই মানে এক্সপেকটেশন অনেক ভালো, সৌভাগ্য যে এরকম গল্পের ছবি প্রথম করছি। মানে এটা যা কমন শুনতে আনঝালাবালা। যাক, নীরবের কাছে আসি। তারপর আমার কাছে এসে না, দূরে বেশি সরব মনে হচ্ছে। না, হাসি খুশি তো। এবং আমি থ্যাঙ্কস বলতে চাই একটা ন্যাশনাল টেলিভিশন। কেক না কেটে, বইয়ের সাথে কেক না করে লাইভে চলে আসছে, এটা বড় একটা, প্রচুর হাসতে হবে কিন্তু। না, আর আমি কেন বইয়ের সাথে কেক না কেটে আপনার কাছে এসেছি, তার একটা কারণ আছে। আমি জাতির সামনে বলতে চাই, আপনি হচ্ছেন সেই মানুষ, তানভীর তারেক, যে আমি যখন রেডিওতে আরজে ক্যারিয়ার শুরু করি, যখন বাংলাদেশের কেউই আমাকে চেনে না, আপনি সেই মানুষ যে আমাকে নিয়ে একটা বড় সড়ো নিউজ করেছিলেন। এবং কারণও আছে। এবং তখন তারপর থেকে আমাকে মানুষ চেনা শুরু করে বাই ফেস। আমার ছবিটা যদি কেউ প্রথম ছাপায়, সে আপনি। আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ। থ্যাংক ইউ সো মাচ। এবং আপনি বললে পেমেন্ট পাবো না। যাক, কাজকর্মের খবর কি বলো? এবং ব্যাপক ব্যস্ত, মানে অনেস্টলি, মানে ব্যাপক ব্যস্ত, মানে টু বি ভেরি অনেস্ট, রেডিওতে চাকরি করি, এটা তো জানেনি, অনুষ্ঠান এবং সংবাদ দুটো বিভাগ সামলাইতে হয়।
নিউজ আর প্রোগ্রাম একটা সামনে আপনি তো এখন বুঝেন এই জিনিস, নিজের একটা টেলিভিশনের দায়িত্বরত, তো ওই করতে করতে দিনের অর্ধেক যায়। আর আমার একটা চলচ্চিত্র আসছে খুব তাড়াতাড়ি, আশা করা যায় ডিসেম্বরের মাঝামাঝিতে আমরা পাবো, একেবারে গ্রামের মানুষের জন্য একটা সিনেমা। কিন্তু যে যে গান বেরিয়েছে মোটামুটি হার্ডকোর আছে, যা দুটোরই ট্রেলার এবং গান আমরা একটু 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 করে ওইটা দেখব। মাঝরাত্রে দেখার জিনিস, মাঝরাত মাঝরাত, হ্যাঁ। যাক, যেটা আমি বলছিলাম যে মানে ভাই আমি বলি কি যে ভাই তুই একে যে তো এত লাজুক আমি কিন্তু জানতাম না, মানে ক্যামেরার সামনে এত লজ্জায় আমি তো ক্যামেরার সামনে কিছু করি না। আনসেন্সর হয়ে যাচ্ছে আজকের এবং এপিসোডটা। আমি বলতে চাই দর্শকের জন্য যারা এতক্ষণ মজা নেন, এটা শীতের রাত, মাথায় রাখবেন দেশে এমনিতে এখন অনেক জনসংখ্যা, কোনোভাবেই আমরা যেন সেটা না বাড়াই। সরকার বলেন দুটি নেন, একটা হলেই ভালো হয়। তোকে বেশি স্পেস দেওয়া যাবে না, কোনটার কি কোনটা বলে যাক। নির্ভয়ের কাছে আসি যে কাস্টিং এর ক্ষেত্রে আজকে আজকে এটার কাস্টিং এর ব্যাপারে একটু দুজনের একটা সিমিলারিটি আছে, অর্থাৎ নীরবের ঘরণীকে তুমি তোমার ছবির আমার নায়িকা, বউ ওর গার্লফ্রেন্ড, মানে ছবিতে তার এটা চেয়ে বড় কি- কথা এটা হচ্ছে কি আমরা তিনজনই রাজবাড়ির। রাজবাড়ি, তো ওটা হলোই, এখন ওই যে আপনি বুঝেন ভাই, আমার বউ ওর গার্লফ্রেন্ড। ওর গার্লফ্রেন্ড, মানে এর ঘটনাটা কি, মানে কেমন It এবং should not. ফার্স্ট কাজ করা বোধহয় লাবণ্যর সাথে, লাবণ্যর নীরবের। ফার্স্ট কাজ, এবং আমি অবশ্যই যেটা বলবো যে মানে যতজন হলে যাবে কেউ একটা বারের জন্য বলতে পারবে না লাবণ্য এটা প্রথম ছবি। আচ্ছা মানে লাবণ্যর এটা compliment. মানে শি ইজ আ ড্যাম গুড অ্যাক্ট্রেস, মানে শি ইজ আ ড্যাম গুড আমি মাঝে মাঝে টের পাই না কখন রাগ করে আছে আর কখন ভালো হয়েছে। আমি যখন বলে ফেলি অ্যাক্ট্রেস, তখন কিন্তু না, একটা যেটা অন্য হচ্ছে যে লেভেলে চলে যায়। মানে সেটা হচ্ছে অ্যাক্টিং এর জায়গাটা হয়তো সারাক্ষণ নাটক অভিনয়- টাটক যদি যা মানে ছোটখাটো করে বা ওর সাথে যে একদম নর্মাল লাইফে যে মানে ফ্যামিলি লাইফে একরকম, কিন্তু অন স্ক্রিন একদম মানে আমরা কিন্তু হয় কি যে আমরা কিন্তু নর্মাল সময় দেখা যায় অনেক ভালো করছি, কিন্তু ক্যামেরার সামনে গেলে ওই সময় বোঝা যায় না যে আসলে যে কি করছে না করছে, কিন্তু আউটস্ট্যান্ডিং। এমনি কতদিন শুটিং হয়েছে, কোথায় কোথায় শুট হয়েছে? আমি আমার লাইফে এটা প্রথম ছবি এবং এখন পর্যন্ত প্রথম, আমার এই 8-9 বছর মানে ফিল্ম ক্যারিয়ারের কথা বলবো, যেই ছবিটা প্রথম দিন থেকে শুরু করে একদম সিকোয়েন্স শেষ না হওয়া পর্যন্ত শেষ হয় নাই, মানে একটা না একটা না। এবং এটা শুটিং এর জন্য যেটা হচ্ছে আমার দাড়ির কন্টিনিউটি মিস হয়ে যাচ্ছে। আমি রয়্যাল ভাইরে বললাম, রয়্যাল ভাই আমি কিন্তু কালকে আমার 12টার আগে আসতে পারবো না। বলছে কেন? আমার বলছে দাড়ির কন্টিনিউটি ব্রেক হয়ে যাচ্ছে, যা ছিল তার চেয়ে বড় হয়ে গেছে। পরের বছর দরকার নাই, দরকার হলো ওই ছেলেটাকে নিয়ে আসো এখানে। পরে মেকআপ রুমে এসে সেলুন বানায়, তারপরে আমরা ট্রিম করে তারপর শুটিং শুরু করছি। বাহ, এবং ওদের শুটিং এর সময় আমার ওজন কমে গেছিল। মানে টেনশনে মানে না, ওরা শুটিং করে ফেরে রাত্রে, ও আর রান্না আইসা আমার করতে রান্না হয় না। ও আচ্ছা ও আচ্ছা। আমি ও রান্না করতে যাক, সব মিলিয়ে যে একটা সুইট ফ্রেন্ডশিপ দেখা যাচ্ছে আসলে। এমনিতে সবিজে খুব বেশি বন্ধু হয় না নাকি আমি শুনি? হ্যাঁ, খুব কম না? বাট আমি লাকি যে ওর, আমার মনে আছে 2005 থেকে 2011 পর্যন্ত ওর প্রত্যেকটা বার্থডে আমরা একসাথে করছি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। 2005 টু 2011, এবং সবগুলো জন্মদিন আমি যখন রেডিওতে বসতাম লাইভে মিলে যেত। রাজবাড়ি গল্প শুনছেন, এমনি পরিচয় নিশ্চয় ঢাকাতেই, ঢাকাতে কাজ করারও অনেকদিন পরে আমরা জানছি। পরে যে দুজন নীরব একসাথে আছে না? এন্ড উই আর সো প্রাউড অফ ইউ, উই আর সো প্রাউড। হ্যাঁ, এবং আমরা রাজবাড়ি নিয়ে তো হয় হয় যে যেমন অন্যান্য কিছু বিভাগ আছে যেগুলো ওরা অনেক ওই জেলাটাকে নিয়ে প্রাউড ফিল করে, বাট আমাদের ওই জায়গাটা তৈরি হয় না। বাট আমরা এখন অনেক মনে হচ্ছে অনেকজন। যাক, রাজবাড়ি অভিনয় শিল্পী সমিতি হলে নিশ্চয়ই তোমরা বড় বড় পোস্টে সভাপতি, সাধারণ সম্পাদক হয়ে- আমাকে প্রচার যেহেতু- সম্পাদক করবেন না, যেহেতু সমিতি প্রচার করে আমি বিপদে পড়েছি। আমি সেটা জানতে চাচ্ছি যে প্রেজেন্টার্স প্ল্যাটফর্মের একটা অভিষেক হলো এবং right, শপথ অনুষ্ঠান হলো, Right. প্রচার সম্পাদক বসে আছে। আমি শপথ করিতেছি আমি যে আমি প্রচারের আমি পিপিবি প্রেজেন্টার প্ল্যাটফর্ম বাংলাদেশের অপপ্রচার সম্পাদক। এবং অপপ্রচার সম্পাদক কারণ হচ্ছে আমি প্রচুর পরিমাণে বকা খেয়েছি আপনাদের কাছে। এবং যারা এখন দেখছেন, যারা উপস্থাপনে আসতে চান, তাদেরকে বলি যে আমরা বাংলাদেশের চেষ্টা করেছি টেলিভিশন এবং রেডিও মিলিয়ে যারা যারা প্রাতিষ্ঠানিকভাবে কাজ করছেন মুরব্বীদের আন্ডারে একটা জায়গায় দাঁড় করাতে এবং এখান থেকে শেখার জন্য, অভিজ্ঞতা বিনিময়ের জন্য। তো অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন যে কেমন করে যোগাযোগ করব, আপনাদের সাথে থেকে বই, পুস্তক, সিডি কেমন করে নেওয়া যায়। আমাদের অফিসিয়ালি আমরা খুবই আনঅফিসিয়াল, এবং আমরা বলি যে ব্যক্তিগতভাবে আমাদের যে কারোর সাথে যোগাযোগ করলে হবে। তানভীর তারেকের কথা বলেন, নীরব খানের কথা বলেন, কি বলে আব্দুল নূর সাহেব আমাদের লিডার, যে কারো ফেসবুক ইনবক্সে করেন যে ভাই আমার আপনাদের সাথে যোগাযোগ করা দরকার, ইনস্ট্যান্ট যে কেউ রিপ্লাই দিবে। এবং সুন্দর একটা ক্যাম্পেইন হয়ে গেল, আমরা পিপিবির কাছ থেকে তার চেয়ে বড় কথা হচ্ছে যে আমি টাকা চাইতে পারে। আমি একটা জিনিস ফিল করছি, সেটা হচ্ছে এই যে দুইজন হোস্ট, এদের সাথে বসে আমি একটু মানে ফিল করছি, আনইজি ফিল করছি। ও কথা বলতেছে 10 মিনিট কথা বললো, 8 মিনিট মানে ক্যামেরার দিকে তাকায়। হ্যাঁ, মানে ওই না, হোস্টিং নীরব, করতে তুই করতে আজকে ওর খুবই অবস্থা পুরো অসহায়, খারাপ। খুবই অসহায়, কারণ দুজন উপস্থাপকের সাথে তুই আজকে না, পড়েছিস। সেটা তো আছে। তারপর হচ্ছে ওই যে কথা বলার সময় আমরা দর্শক যেটা আছি আমরা ওই যে অভ্যাস। অভ্যাস ভাই, এটা আমি 12 বছর উপস্থাপনা করি, 12 বছর।
আমি কেমনে করি বলেন? আমি জানি বাসায় গিয়ে না যখন আমরা একটা কাজ করতে পারবো, ওর 2 মিনিট ক্যামেরার দিকে তাকানো যাবে না, আমরা এইভাবে আমরা কথা বলবো। না দ্যাট ইজ এই জন্য ওকে ফ্লোর আমি আমি প্রশ্ন বলি কম কি করছি যে কিন্তু বলে 12 যাচ্ছি। বছর আমার পেশা উপস্থাপনা করা, আমি যদি এখন বাসায় কথা বলি আমার মনে হয় আমার টাকা লস হচ্ছে। মানে আমি বাসায় কোনো কথা বলি না, ট্রাস্ট মি, আপনি জিজ্ঞেস করেন আমার ফ্যামিলি যে কারোর কাছে, আমি সবচেয়ে চুপ বাসায়, কারণ আমার কথা বললে মনে হয় আমার টাকা লস হয়ে যাচ্ছে, কারণ আমার ভয়েসের জন্য পে করা হয়তো। শ্বশুরের কাছ থেকে চাস না, সাথে সাথে কিন্তু যৌতুকের ফাইল হয়ে যাবে। কেস যৌতুক নেবেন না, যৌতুক দেবেন না, যৌতুক নেওয়ার অপরাধ। বাহ, শেষের ট্যাগলাইন আছে। যাই হোক, আমি গেম রিটার্নসের ট্রেলারটা একটু দেখবো, কিন্তু তার আগে একটু জানতে চাচ্ছি যে এটা সিকুয়েল ছবি, সিকুয়েলে একটা সাধারণত একটা টেনশন বা একটা রিস্ক কাজ করে, তাই না? এবং নাম যেহেতু এক, এবং সিকুয়েলের ব্যাপারটা কি, মানে কেন করা, সফলতা না ব্যর্থতার পরে কোনটা কি, মানে না একটু এটা logic টা আসলে দিন। সিকুয়েলটা কোনো Sequel সিকুয়েল হচ্ছে না, না। এটা নাম হচ্ছে শুনলে মনে হচ্ছে, মানে আমারও মনে মনে হচ্ছে হচ্ছে যে- আমি শুধুমাত্র সিকুয়েলটা, আমি শুধুমাত্র রয়্যাল ভাই, আর ছবির যে ক্যারেক্টারের যে নাম সেটা হচ্ছে মায়া ক্যারেক্টার। এই ক্যারেক্টারটা হচ্ছে শুধুমাত্র সিকুয়েল, আর ডিরেক্টর আর আমি। আচ্ছা, আর অন্য কোনো কিছুই নেই। যেমন আগে ছিল জাকারিয়া শৌখিনের স্ক্রিপ্ট, এবার আব্দুল্লাহ জয়ী বাহুবের স্ক্রিপ্ট, আর এটা টোটাল মানে সিকুয়েল হলে কি হয়, আগের গল্প যেখান থেকে এন্ডিং সেখান ওখান থেকে থেকে শুরু হচ্ছে বা বা কিছু একটা একটা ভাবটা নেওয়া, আমি মনে হয় যে Rest বা ভাবটা নেওয়া। এটা নিয়ে ওরকম কোনো Feel টা। কিছুই নাই, এটা একদম টোটালি ডিফারেন্ট একটা ইয়ে। ওইখানেও যেটা হচ্ছে যে ওই ক্যারেক্টারটা একটা মানে টেরোরিস্ট ছিল, আর এখানেও তাই, বাট এটার গল্পটা একদমই অন্যরকম। যা কেমন একটু ধারণা নিয়ে এসি আমাদের টিজার দেখে, নিশ্চয় টিজার রিলিজ হয়েছে খুব সম্প্রতি। তো বোঝা যাচ্ছে একটা ড্যাশিং ছবি আসছে, এবং জানি না কিভাবে নীরব খান সামলাচ্ছে এবং নীরব হোসেন কীভাবে কাজ করেছে। যাক, সেসব গল্পে যাবো এবং চলচ্চিত্রের কাজ নিয়ে ফিরবো। ছোট্ট একটা ব্রেক নিয়ে আসি, সঙ্গে থাকবো। দর্শক, স্বাগত জানাচ্ছি ইয়াং নাইট লাভ বক্সে। আমি তানভীর তারেক কথা বলছিলাম নীরবদের সাথে সরব হয়ে। আমাকে বলেন তো আপনি তো ইয়াং আছেন কেমনে? আমরা ছবি তুললাম, ছবি তোলাতে আমাদের যে কারো চেয়ে ইয়াং আপনাকে আছেন মানে একবার কিন্তু এর আগে বুড়ো বলেছি, আবার ইয়াং। খুব আমি কিন্তু খুব রেগে যাচ্ছি কিন্তু, মানে না, আপনি আমি আমাদের যে খুব কারো চেয়ে ভাই কঠিন কঠিন প্রশ্ন করে ফেলবো কিন্তু আমাদের। প্লিজ, আপনি আমাদের যে কারো চেয়ে ইয়াং। হাউ ডু ইউ ম্যানেজ? না, এই যে মানে তোমরা জিম করেন কখন? সর্বনাশ, সর্বনাশ। আমি মানে এটা কি মানে কাচ্চি খেতে ভালোবাসি। এখন কোন পোস্টেও ওই যে বললাম না, মানে কোন post এখন? এই জন্য আমি উপস্থাপক জানা আনতে চাই আই না। হেট আমি আমি জিজ্ঞাসা করতে এই প্রশ্ন হারিয়ে ফেলছি। এবং ফিল্ম ক্যারিয়ার নিয়ে আমার ধারণা, যে আমার ধারণা না, আমি যতদূর জানি নীরব খানের একটা সুপ্ত বাসনা জি এবং উগ্র বাসনা আছে যে চলচ্চিত্রে এস্টাবলিশড হওয়া, নিশ্চয়ই। এবং এটা আসলে থাকে, লুকেটিভ ছেলে, লম্বা চওড়া, সুন্দর, প্রেম করতে ভালোবাসে। পরটুকু আপনাদের ইন্সপায়ার। তো সেই পথে হাঁটা কতদূর এবং কি অবস্থায় আছে আসলে নীরব, আমি একটু জানতে চাচ্ছি আমি দর্শকদের কাছে। টু বি ভেরি অনেস্ট, অভিনয়টা হচ্ছে আমার শখ। আমার পেশা তো রেডিও, আর ফিল্মে অভিনয় করা একটা বিরাট ব্যাপার। আমি ওর মতো এত সুন্দর না। যে ভিজে ভিজে গান করলাম আপনি, মানে এটা আমি খুব লজ্জাতে করেছি। আচ্ছা, বাট টু বি ভেরি অনেস্ট, আমরা তো সালমান শাহ প্রজন্মের লোক। মানে তাদের মুভি দেখার সময় মনের মধ্যে ওই বজ্র মুষ্টি, যেমন রুবেল দেখা সারাদিন মুষ্টি বন্ধ করে থাকা মানুষ আমরা। তো ওই সব দেখে মনে হতো যে না, বোধহয় না, একটা মোহের করা যেতে জায়গা পারে। থাকে। মোহের জায়গা। তো ওই হিসেবেই বেসিক্যালি ফিল্মের প্রতি আগ্রহ। এবং আমার ধারণা, আমার চেয়ে বাংলাদেশে মুভি বেশি দেখেছে এরকম মানুষ আমি চিনি না। আইএমডিবিতে যদি আমার কেউ প্রোফাইল দেখেন, বাংলা ছবি আইএমডিবিতে যাস? আমি হলে যাই। আমার ইভেন স্টার সিনেপ্লেক্সে কার্ডও আছে, আমার আচ্ছা, প্রেফারেন্স কার্ডও আছে। তো এলিট ক্লাসের দর্শক। ইয়েস আই এম। তো আমি বলছিলাম যে তার মানে হচ্ছে এখানে যে ওপারে পূর্ণিমা আছে। না, আমার কথা হচ্ছে এলিট ক্লাসের যে দর্শক হয়ে থাকে, তার মানে সিনেপ্লেক্সের আগে থেকে কিন্তু ওর ইতিহাস খুব খারাপ, মানে সিনেপ্লেক্স হওয়ার আমি আগে তো থেকে। ফায়ার মুভি দেখেছি 3 বার পলির ওই গানটা দেখার জন্য। সেটা তোর এই গানটা দেখে বোঝা Inspire যে হয়েছে। 3-4 আমি বার সর্বভুক। ফিল্ম আমি ফ্রিকার ফিল্মের সর্বভুক। এবং আমি যেটা বলছিলাম যে আপনি যদি আমার আইএমডিবি চার্ট দেখেন, আপনি বুঝতে পারবেন যে ইতালি থেকে শুরু করে দক্ষিণ আফ্রিকা সব মুভি আমার দেখা অলমোস্ট, যেগুলো সব 6-এর উপরে রেটিং, 6-এর নিচে আমি আবার খুব রেটিং দেখে মুভি আচ্ছা, দেখি। তো ওই জায়গা থেকে না একটা তৃষ্ণা কাজ করে ভালো কিছু করার জন্য। ইচ্ছা তো হইতেই পারবে, আমি একটাতে মারবো 3-4টা পড়ে যাবে, সেরকম ইচ্ছা হইতেই পারে। বাট ইয়েস, আমার রক্তের মধ্যে অভিনয়টা আছে। বাবা যাত্রাপালা করতেন, এখনো মাঝে মধ্যে বিশেষ দিবসগুলোতে, স্বাধীনতা দিবসগুলোতে করেন। তো ওইটা খুব চাই যে অভিনয়ের জায়গায় আমি জানি, আমি আজ পর্যন্ত ভাই কোনোদিন সেকেন্ড টেক দিই নেই। সে প্রেজেন্টেশনে হোক, সে রেডিওতে হোক, সে আমার ফিল্মে হোক,
আমি আমার ফিল্মেও তারেক ভাইকে জিজ্ঞেস করে দেখেন, আমি এখন পর্যন্ত কোনো সেকেন্ড টেক লাগে নাই আমার, শুক্র আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ কৃপা। আমরা জানি যে ইয়াং নাইট লাভ বক্স অনেক ডিরেক্টররা দেখেন, সো অ্যাপ্লাই করছি নীরব খান। না আমার নেবেন না, এই যে নায়ক তো আমরা চোখে দেখি। নীরব, আমি একটা প্রশ্ন রাখতে চাই যে ইদানিং একটা আর আমি যেটা দারুণ হচ্ছে যে একটা আমি ফ্লো তৈরি হয়েছে কোনো চলচ্চিত্রে। কোনো শট একবারে দিতে পারি না, মানে একবার যদি হয়েও যায় আমি বলছি না আরেকবার প্লিজ সেফটি, কেউ যদি বলে একবারে হয়েছে আমার কাছে মনে হয় যে এটা মানে আচ্ছা, এটা কি ক্রেডিট ডিসক্রেডিটের ব্যাপার নাকি, যে আমি কোনো এনজি হয় না? আমি তো আমার অভিনয় জিনিস করতে হচ্ছে, জানি। আমার জিনিস হচ্ছে আমি ক্যামেরা যাওয়ার আগে নিজে 10 বার প্র্যাকটিস করে তারপরে যাই, ক্যামেরার সামনে আমি টাইম নষ্ট যার করি না। প্যাটার্ন থাকে আসলে। হ্যাঁ, হ্যাঁ। আমি একটু জানতে চাই, এখন একটা ফিল্মের একটা আলাদা ফ্লো তৈরি হয়েছে, যে হাউসফুল বা বাইরের ডিস্ট্রিবিউশন হচ্ছে, 8-10টা ঢাকা অ্যাটাকের মতো ছবি প্রায় 8-10টা দেশে রিলিজ হয়েছে। ডুবের স্ক্রিনিং থেকে শুরু করে একটানা 4টা দেশে এট এ টাইম, শুরুতে প্রিমিয়ার থেকে শুরু করে রিলিজ হলো। সব মিলে একটা অভিযোগ বা অনুযোগেরও ব্যাপার থাকে যে ফিল্ম রিলেটেড মানুষরা ফিল্ম সম্পর্কে স্ট্যাটাসটা কম দেয়, মানে অন্যের ছবির ক্ষেত্রে। সো এটা আসলে কতটুকু সত্যি, বা কেন দেওয়া হয় না, বা কেন? আমি ওভারঅল একটু ভাই শুনতে অনুমতি চাই। দিলে আমি এই প্রশ্নের পর আমি একটা প্রশ্ন করব। অবশ্যই। সেটা হচ্ছে যে যারা ফিল্ম রিলেটেড মানুষ, এবং যেটা হচ্ছে যে আমি একজন ফিল্ম রিলেটেড মানুষ হলে আমার সাথে মিউচুয়াল যারা থাকবে তারা সব ফিল্ম রিলেটেড মানুষ, ওরা আমার কথাটাকে কাউন্ট করবে, এবং এই কাউন্ট করা নিয়ে অনেক ঝামেলা হতে পারে, এবং এর আগে ইতিহাস তাই বলে। আচ্ছা, সেক্ষেত্রে আমি একটা ছোট্ট প্রশ্ন রাখতে চাই। কিছুদিন আগে ভারতীয় একটা অ্যাক্ট্রেসের ইন্টারভিউ পড়ছিলাম, একটা চমৎকার কথা বলেছে, আমি একটু না বললে পারছি না, যে আমি যেটা ভালো না সেটাকে যদি আমি ভালো বলার চেষ্টা করি আমার ফেসবুক স্ট্যাটাসে বা টুইটারে, সেটা তো আমার দর্শককে আমি বিভ্রান্ত করছি। রাইট। হ্যাঁ, তোমার ক্ষেত্রে কি? তুমি কি তাই করো, যে না একটা ছবি রিলিজ হচ্ছে, একটা জনদরদিমূলক একটা না, status দিয়ে- সর্বপ্রথম আমি যে জিনিসটা বললাম, এবং আমি আজ পর্যন্ত মানে যেমন প্রত্যেক শুক্রবারে ছবি রিলিজ হচ্ছে, রিভিউ দেয়া, আজ পর্যন্ত কোনো ছবির রিভিউ দেইনি, এবং এখন ইচ্ছে করেই? আমি কখনোই দেই না। আমি একটু মানে এই জায়গা থেকে করে থাকি যে কখনো কারো করব না, কারো ছবি প্রমোশনের জায়গাটা অবশ্যই প্রমোশন করবো, অবশ্যই মুখে মুখে বলবো ভালো ছবি হলে অবশ্যই দেখুন, বা আমার নিজের পরিচিত মানুষের হলে অবশ্যই দেখতে বলবো। কিন্তু যেটা হচ্ছে যে হয় না পোস্ট দিয়ে দেখার জন্য যে ব্যাপারটা, এটা একমাত্র শুধুমাত্র মানে আমার যেটা হচ্ছে অমিতাভ রেজার কারণে করা, কারণ অমিতাভ রেজার কারণে আজকে আমি ইন্টারভিউ দিচ্ছি, সবকিছুই আজকে অমিতাভ রেজা, বাংলা লিংকের বাংলা লিঙ্ক থেকে শুরু করে, নট অনলি বাংলা লিঙ্ক, আমি তার আগেও বাংলা লিঙ্কের আগেও অমিতাভ রেজার বেশ কিছু খুঁজে বের কাজ করছি, করেছি। correct, হ্যাঁ। সো মানে তার প্রতি কৃতজ্ঞতা সারা জীবন ছিল, এখনো আছে, থাকবেও। সেটা আলাদা তো বিষয়। ওই একটা মাত্র ছবি মানে এই আমার ক্যারিয়ারের, সেটা চায়নাবাজিতে আমি করেছিলাম। আচ্ছা, কিন্তু এটা অ্যাটলিস্ট হওয়া উচিত। নীরব কি যেন বলতে চাইছে? আমি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে দেখেন একদম ডিরেক্ট প্রশ্নটা করি, হ্যাঁ প্লিজ ডোন্ট মাইন্ড। সেটা হচ্ছে এখন কিন্তু দেশ হচ্ছে ঢাকা অ্যাটাকে মুগ্ধ, হ্যাঁ, লিটারেলি ঢাকা অ্যাটাকের দেশ মুগ্ধ। ওই জায়গাটা থেকে নীরব তোমার গেমস রিটার্ন মানুষ কেন দেখবে? হোয়াট ইউ হ্যাভ, এটা কিন্তু খুব সেন্সিটিভ জিনিস, কিন্তু কারণ ও যে হাইপে তুলে নিয়ে গেছে, তারপরে আরেকটা নতুন একটা রিস্ক ফ্যাক্টর আছে, বিশাল রিস্ক ফ্যাক্টর। রিস্ক ফ্যাক্টর হচ্ছে বড় কথা হচ্ছে যে এটা আমি আরো পজিটিভলি দেখতে চাই, কারণ হচ্ছে যে ঢাকা অ্যাটাক যত ভালো গিয়েছে এবং দর্শকদের মধ্যে ছবি দেখার টেন্ডেন্সি অনেক বেড়ে গেছে, যেই মানুষটা হলে গিয়ে ছবি দেখার ইচ্ছাটা ছিল না, বা বাংলা ছবি মানে একটা একটা নাকশিট কেন একটা ব্যাপার ছিল, সো এই জিনিসটা এখন আর নাই। সো সবাই ছবি দেখছে, এবং আমার কাছে মনে হয় যে প্রত্যেক উইকে এই ফ্লোটা থাকবে দর্শকদের মধ্যে। এবং এটা হয়তো যেমন ঢাকা অ্যাটাক দেখে আজকে ডুব রিলিজ হয়েছে, ডুব দেখতে যাবে অনেক মানুষ, তারপরে সে যদি ডুব দেখে যদি মানে ডিসঅ্যাপয়েন্টেড হয়, তার চেয়ে বেশি কমে যাবে আমার ছবিতে, আমারটা দেখে যে আরো ডিসঅ্যাপয়েন্টেড হয়, তাহলে আবার যেই লাউ সেই কদুই হয়ে আচ্ছা, যাচ্ছে। কিন্তু জেলাও সেই কদুর বিষয়টা যদি আসি, যে একটা খুব সমীক্ষা যদি আসি 5-6 বছরের সমীক্ষা, যে টিভি মেকার থেকে যারা ফিল্মে আসছেন তাদের গ্র্যাজুয়ালি ফার্স্ট ফিল্ম তো খুব ম্যাসিভ হচ্ছে। সেটা গিয়াসুদ্দিন সেলিম থেকে শুরু করে সালাউদ্দিন লাবলু, বা লাস্ট দীপঙ্কর দীপন, অমিতাভ রেজা তো রয়েছেনই। সেক্ষেত্রে এই এফডিসি ঘরানা, আমরা আবারও সেই একই প্রশ্নে আসি, এফডিসি ঘরানার ডিরেক্টরদের এই ফেইলুরটা কেন? যেহেতু এফডিসি ঘরানার ডিরেক্টরদের সাথে প্রায় অনেক কাজ করা হয়েছে নীরবে, তাই না? তো এটা বিষয় কি ভাববার বিষয় না, যে না এটা আসলে আমি ফেলিওর হিসেবে ধরবো না, কারণ হচ্ছে যে এখন আমাদের যে টেকনোলজিক্যালি যেটা হচ্ছে আমরা খুব বেশি ম্যাসিভ যে জিনিসটা বলি, সেটা হচ্ছে আমাদের ইন্টারনেট, ফেসবুক এগুলোর কারণে অনেক বেশি মানে এক্সপোজ হওয়ার একটা জায়গা তৈরি হয়ে গেছে। আর যেমন হচ্ছে মানে ওই যে আমরা যে বিষয়টা আলাপ করলাম যে পোস্ট দেওয়ার ব্যাপারটা, এই পোস্টের মাধ্যমে একজন এফডিসি ঘরানার ডিরেক্টরদের ফেসবুক ফলোয়ার খুব কম, এবং তার আসলে আমরা যেটা হচ্ছে তখন তো আগেকালের যেটা হচ্ছে আজ থেকে 10 বছর আগে পাদটিকা দিতে পারি,
প্লিজ প্লিজ। পাদটিকাটা হচ্ছে ব্যাপারটা এরকম নয় যে ফুল আর কাঁটার বাংলা করে দিলে চলবে। এখন মানুষ ফুল আর কাঁটাটাই অরিজিনালটাই দেখে অভ্যস্ত। কেমত থেকে কেমত, এখন কেমত থেকে কেমত বানালে কিন্তু আর চলার সময় নাই। ওই সময় কেমত থেকে কেমত বানিয়ে একজন স্টার হয়ে গেছে বা পুরো টিম স্টার হয়েছে। এখন ওই কেমত থেকে কেমত যে হিন্দি ছিল এটা সবাই জানে, এবং এখন তামিল কিন্তু মুভিটা কলকাতা বলি, তামিল বলি বা বলিউডের হিন্দি মেকাররা বলি, সেখানে কিন্তু ভাঙছে না, সেখানে কিন্তু মেইনস্ট্রিমের মতোই ফাইট করে যাচ্ছে। এখানে যে দুই ঘরানার একটা দ্বন্দ্ব বা একটা দেয়াল তৈরি হয়েছে, কেউ পতাকা উড়ে যাচ্ছে যে না আমরাই সেরা, আমরাই তো দেখিয়ে যাচ্ছি পরপর। দীপনও সেদিন বললো, বা এর আগে অমিতাভ ভাই বলতেই পারে, বা এর আগে সবাই কিন্তু বলছে না, ওখান থেকে বেরিয়ে বাইরে যারা করছি তারাই কিন্তু ফেরাচ্ছে। না, এটা আরো একটা ব্যাপার হচ্ছে দর্শকদের টেস্ট মানে এখন অনেক বেশি আপগ্রেডেড হয়ে গেছে, এবং যেটা হচ্ছে যে এখনকার যারা টিভি মিডিয়া বা এরা অনেক যারা young বিজ্ঞাপন নির্মাতা যারা, তারা আসলে খুব রানিং কাজ করে 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 মানুষের টেস্টগুলোকে অ্যাবজর্ভ করে ফেলছে কিন্তু। সুন্দর পয়েন্ট বলছেন। যা গভীর তত্ত্ব তালাশে আমরা চলে গিয়েছিলাম আমরা এই মাঝরাত্রিরে। লিপমুড়িতে ঘুমায় ফেলতে চাই না, আমি একটু প্রেম প্রীতির আলাপ করি না। সংসার Why জীবন love কেমন box? চলছে আগে please? এটা বলেন, why love box? এই যে একটু শুরু প্রেম প্রীতিতে আলাপ শুরু, অ্যাজ এ ম্যাচিউরড সংসারী হিসাবে কি কি দায়িত্ব আসলে আগে করা যেত না, এখন মানে রুটিনড লাইফ চলে আসে, এই বেচারা মাথা নামায় ফেলছে। নীরব বল প্লিজ। না, রুটিন লাইফের কিছু না, যেটা হচ্ছে যে মানে সব কিছুই তো আগের মতোই, এবং যেটা হচ্ছে যে ওয়াইফ বাচ্চা দেখে রাখেন জাতি কিভাবে একটা মানুষ এই যে লাইভে মানে মিথ্যা কথা বলে, দেখে রাখেন জাতি শিখে রাখেন। বলতে পারবি না বলিস না, মিথ্যা ওর কথা আমার বলিস। জন্য ওর জন্য খারাপ লাগতেছে যে আমি যেটা বলতেছি কেবল এক বছর এটা ওর হলো, খুব আজকে খারাপ, হ্যাঁ। অ্যানিভার্সারি, কেবল আমি সবচেয়ে সত্যি কথা বলা মানুষ। চুপ থাকেন কিন্তু মিথ্যা বলেন না। মানে চুপ চুপ থাকেন এর কোনো উত্তর হবে না, আমার প্রশ্নের না, উত্তর হবে কারণ হচ্ছে হয় যারা করে নাই, হ্যাঁ। মানে যেটা হচ্ছে ওর মানে এক্সপেরিয়েন্স যেটা হচ্ছে কথা বলে দেখছে যে ঝামেলা হয়ে গেছে, চুপ থেকে মনে করেন মানে যতটুকু ফেসবুকে মেয়েদের আনসার দেওয়া যায় না, না, বা আমার তো একটা- ফেসবুক বাসাই খোলা থাকে। আচ্ছা না, আমি যেটা বলছিলাম ধরেন যে যারা করে নাই, আপনি যদি বলেন যে ভালো, তাহলে তো তারা প্রতারিত হবে, ওই যে আগের কথা মতো। আচ্ছা সো প্রতারিত করার দরকার, আপনি ডিরেক্ট বলেন যে অনেক ধৈর্য শক্তি আছে তাইলে আসো। যাক, অনেক টেকনিক্যাল হতে হয় ভাইদের। মানে আপনি হয়েছে কি আমরা দুজন এমন ভাবে ইন্টারভিউ দিচ্ছি, আপনি জীবনে কোনো বিয়ে করেনও নাই, করবেনও না, মানে বিয়ে টির আশেপাশেও নাই। আপনিও আপনার ব্যাপারটা একটু বলেন জি, please. যে আপনিও আমাদের মতো একজন। না না, আমি তো দর্শকদের সাথে ইন্টারাক্ট করার জন্য বসেছি, আমি আজকে নিজের আপনি কথা বলে উপস্থাপক দিচ্ছি। না। না না না, আমি প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, কি জন্য বলছিলাম আর কি ভালোবাসা নিয়ে গল্প। স্বাভাবিক, আমাকে নার্ভাস করে দিস না। আমি বলতে চাচ্ছি যে আবারও সেই আমি ডরায় আমি প্রেম ভালোবাসার ভেতরে থাকতে চাই, যেহেতু লাভ বক্স এবং শেষ পর্যায়ে চলে আসছি। নিজেদের ফেম বা ফ্যান ফলোয়ারদের ক্ষেত্রে এখন প্রায় সময় অনেকেই অভিযোগ করেন যে খুব বেশি লাইভে আসা, খুব বেশি সব কিছু আমরা ডিসক্লোজ করে দিচ্ছি, ফ্যানদের জন্য আসলে সেই মোহ বা রহস্যটা রাখছি না। হ্যাঁ, একজন মোস্ট সিনিয়র একজন সেদিন ইন্টারভিউতে বললেন যে আমরা এত ডিসক্লোজ হয়ে গেছি, এত সব কিছু জানিয়ে দিচ্ছি, বোর সাথে রান্না বান্না কি খিচুড়ি যাচ্ছে না কোন মাছটা সেটাও বলছি আমাদের লাইভে। এইটার ব্যাপারে আসলে একটা রেস্ট্রিকশন নিজেদের ফ্যান ফলোয়ারদের নিয়ে। আমার এখানে একটা অন্যরকম, আমি আমার ব্যক্তিগত মত, মানে তাদের আমার মনে করি যে যাচ্ছে। আমি মনে করি যে ফ্যান শব্দটা ঠিক নাজায়েজ শব্দ হওয়া উচিত। ফ্রেন্ড যদি করেন, যে আপনার ছবি দেখছে বা যে আপনার গান কিনছে সে আপনার বন্ধু, তার কাছে আপনি ফ্যান্টাসির জায়গাটা না, পরিবারের জায়গাটা যখন নেবেন সে তখন আপনাকে ওন করবে। আমি ফেসবুকে লাইভ কখনোই আসি নাই, 2-4 বার আসি, সেটা প্রফেশনাল কারণে, টাকা দিলে যারা বসে লাইভ আছি। আসে তাদের দোষী বলছিস? না, আমি বলছি তারা পারফেক্ট আছে। আচ্ছা, তারা তাদের পরিবারের অংশ করে নিচ্ছে ওইসব মানুষদেরকে সুখ দুঃখের জায়গাগুলো থেকে। সো এটা খুবই ভালো জিনিস, এটা চর্চাটা হওয়া উচিত। তারপরেও আছে যে ওই চোখ লাগার ব্যাপারটা আছে, সবকিছু দেখাইতে হয় না, কিছু আড়ালে থাকাটা ভালো। তো ওইগুলাও উচিত, কিন্তু আমি বলি যে ওগুলো ভালো, যারা করছে সেটা ভালো কাজ করছে, আমি করছি না। কিন্তু নীরব, যারা আমরা করছে ভালো করছে। শেষ পর্যায়ে আছি। আমার জায়গা থেকে আমি তো ফেসবুক লাইভে আমি আমার লাইফে 2-3 বার আসছি। মানে মেনটেনের বিষয়টা আমি জানতে চাই, মেনটেনটা আসলে কি কোন পর্যায়ে আছে, মানে বিরক্ত হচ্ছে কিনা, বা না, অনেকে বিরক্ত হচ্ছে অবশ্যই। লাইক বিরক্ত তুমি হচ্ছে, যদি তোমার গেম মিডিয়েটার্সের আগে অনেকবার লাইভে আসো, সেটা তোমার হ্যাম্পার হবে কিনা, নাকি আরো বেশি প্রমোশন হবে, কোনটা হয় আসলে? অনেকবার হলে তো মানে হবে, মানে মানে খুবই বাজে হবে, এবং আমি আমার নিজেরটাই বিরক্ত হয়ে যাব। বাট বিরক্ত করতে চাই না দেখে এখন পর্যন্ত আসি নাই। স্মার্ট গাই। আজকে আমরা অনুষ্ঠানটি শেষ করব নীরব খানের একটি গানে। তার আগে আবার একটু দুজনকে জানাতে চাই যে নতুন কাজের ক্ষেত্রে এবং বছরটা শেষ,
পর্যায়ে প্রায় আর এক দুটো মাসই আছে, এবং কেমন গেল নিজের ক্যারিয়ার? মানে এর মধ্যে আরো 2 মাসের মধ্যে আবার আসবো, তখন এসে বলবো। ও আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মানে বলার মতো গল্প কি আরো? না, সেটা হচ্ছে যে মানে এই বছরের বিদায় নিয়ে নিচ্ছে, এটা তো মানে ও মানে আরো লাভ বক্সে আসতে চাও? গুড গুড। যাই হোক, কিন্তু 6 মাসের মধ্যে রিপিট করবেন না, এটা শিওর। প্রডিউসার, সেটা প্রডিউসারের ব্যাপার, ফারুক জানে। আচ্ছা, আমি নীরবের কাছে আসি যে নীরব, উপস্থাপনা ক্যারিয়ার, আমি তোমার নিজের ক্যারিয়ারের কোনো প্রশ্ন রাখিনি, শেষ প্রশ্নটা সেরে রাখতে যাচ্ছি যে বললা যে তোমার সংগঠনের কথা বলো, উপস্থাপনার ক্যারিয়ারটা বা ইভেন্ট উপস্থাপনা বা এই যে আমরা যে কাজটা করি সেটা আসলে প্রফেশনাল জায়গাটায় আমরা প্রচুর অভিযোগের কথা শুনি। গতকালকে আমরা একই কথা বলছিলাম যে গান শুনে হঠাৎ করে বলে দিচ্ছি বিশ্বরা গান, কিন্তু অবশ্য শুনছি, কিংবা স্টেজে হয়তো যে সভাপতিত্ব করছেন তার অনেক বিতর্ক আছে, কিন্তু বলছি না, যেহেতু প্রফেশনাল জায়গায় এই জায়গাটা কতটা অনেস্ট থাকা দেয়? এই জায়গাটা উপস্থাপকের অনেস্ট থাকার কোনো জায়গাই নেই, জায়গা নেই না আমার মনে হয়। কারণ উপস্থাপক হচ্ছে ওই সংগঠনের প্রতিনিধি, সংগঠনের ভয়েস। আচ্ছা, সংগঠন কারো নামে কখনো বাজে কথা বলতে পারবে না। মানে পয়সা নিয়েছি তো বলতে না, হবে। সংগঠন কারো নামে বাজে কথা বলে না। উপস্থাপক হচ্ছে পৃথিবীর একমাত্র চরিত্র যে সবার ভালো দিকগুলো মানুষের সামনে তুলে ধরে। বাহ, কোনো নেগেটিভ জিনিস উপস্থাপক কখনো কারো কিছু বলে না। আচ্ছা, সে জানে, সে বলে না, সে সুন্দর করে উপস্থাপন করে অন্য একটা মানুষ, এটাই তার পেশা। সো ওই জায়গা থেকে একটা মানুষ খারাপ গাচ্ছে মানে যে তাকে খারাপ বলবো না, তাকে ভালো করার চেষ্টা করবো। কারেক্ট। আমরা শেষ করছি অনুষ্ঠানটা, এবং নীরব খানের একটা গান গুনগুন করে আমি দর্শক বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, আজকের আড্ডাটি আসলে ঠিক ক্যাজুয়াল আড্ডার মতো হলো, এবং নীরবের দুজনের কিছু ভীষণ প্রেমের গল্প টল্প। তার আগে বলে রাখি যে গেম রিটার্নস দেখতে হলে যান, সেজন্য আসলে যাওয়া, এবং ওর ছবি আসলে অবশ্যই যাবেন, সেই বৃষ্টি ভেজা দৃশ্যটি নাহলে মিস করবেন। আমি নীরবের গান শুনে শেষ করবো। সবাই ভালো থাকুন, দেখা হবে আগামী সপ্তাহে। কোন গানটা গাবে আজকে? গান শুনে মানে কি? কোন গানটা গাবে? ও গাবে? হ্যাঁ, না, আমি ভাবছি আপনি প্লে করবেন। নো, তোমার এটা ফাঁসাই দেওয়া, এটা ফাঁসাই দেওয়া, দিস লাইভ লাইভ এটা ফাঁসাই দেওয়া। গান গাও প্লিজ। আমরা এখন কোন গান গাবো? তুমি আমরা ইয়ে শুরু করি। আমি খোদার কসম ভাবছি যে ওটা আমরা ইয়ে শুরু করি। হ্যাঁ, বন্ধু তানভীর ভাই, বন্ধু, Please. আপনার বন্ধুটা, Please. আপনার বন্ধু ধরেন, আপনি ধরেন, আমরা গলা মেলাবো। সরি, আপনার বন্ধুটা ধরেন। প্রিয় দর্শক, আমি ক্ষমা চাইছি, কারণ নীরব আজকে অলরেডি সরি বললো, কারণ ওর ফেসবুকে প্রায় সময় সে গান গায়, আজকে গান গাইতে লজ্জা পাচ্ছে। উপস্থাপকরা আসলে মাঝে মাঝে নার্ভাস হয়ে যায়, সেটা আজকে প্রমাণিত হলো। দেখা হবে আবারও, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।